আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের আরও একটি পর্বে। মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, সেই প্রশ্নের কিছু উত্তর দিতে চাই সংক্ষিপ্ত আকারে। এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ সবশেষ যেই তথ্যটি দিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে 14 জানুয়ারি 2022-এ, সেই তথ্যটি আপনাদের একটু আপডেট কিছুটা জানিয়ে দিতে চাই, যাতে করে আপনারা মালয়েশিয়ার শ্রমবাজারে যারা যেতে চান বা মালয়েশিয়াতে যারা যেতে চান কর্মী হিসেবে তারা আপডেট থেকে সচেতন থাকতে পারবেন। প্রথমে জানিয়ে দিতে চাচ্ছি হচ্ছে যে মালয়েশিয়াতে 19 ডিসেম্বর 2021 সমঝোতা স্মারক সই হওয়ার পরে প্রায় 1 মাস হতে চলেছে। এর মধ্যে কি কি কার্যক্রম হচ্ছে অনেকেরই প্রশ্ন আছে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে পূর্ণাঙ্গ পদ্ধতি কিভাবে কর্মী যাবে সেই পদ্ধতিটি ঠিক হয়নি। এটি হচ্ছে কর্মীদের জন্য আগে তথ্যগুলো দিতে চাই, এরপর রিক্রুটিং এজেন্সির জন্য তথ্যটি দিব। মেডিকেল কিভাবে হবে, কারা করবে, কত খরচ হবে এবং কিভাবে নিবন্ধন করবেন, এই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি, তবে সব কিছুর কাজ চলছে। প্রথম কথা হচ্ছে ডাটা ব্যাংকে নিবন্ধন করার জন্য একটি পদ্ধতি দরকার, সেই পদ্ধতি কার্যক্রমটি চলমান রয়েছে এবং যখন সেটি চূড়ান্ত হবে তখন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য এই পদ্ধতিতে নিবন্ধন করবেন বা কিভাবে কোথায় কবে থেকে নিবন্ধন করবেন সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এবং সেখানে যেটি চাওয়া হচ্ছে যে আপনারা নিবন্ধন করবেন, সেখান থেকে কর্মী বাছাই হবে, কোন কোন ক্যাটাগরিতে কর্মী মালয়েশিয়াতে চাহিদা আছে, কোন কোন ক্যাটাগরিতে আপনি যাওয়ার আগ্রহ আছে, সেগুলো আলাদা থাকবে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন বা নির্বাচন করতে পারবেন, এরপর সেখান থেকে বাছাই করা হবে। এখন এই পদ্ধতির সক্ষমতা কতটুকু আমাদের আছে, কবে নাগাদ হবে, এটি আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে সেই উত্তর পাওয়ার জন্যে। এবং নিবন্ধন ছাড়া কেউ যাবে না মালয়েশিয়াতে। আর নিবন্ধনের ঘোষণার আগে কারোর সাথে লেনদেন না করার জন্য বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এবং তিনি যেটি আশা করছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য ব্যাংকিং পদ্ধতিতে বা ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে এবার, সেটি তিনি আশা করছেন। এবং তিনি যেটি খুব জোর দিয়ে বলেছেন যে 1.5 লাখের নিচে কিভাবে অভিবাসন ব্যয় বা কর্মীদের যাওয়ার খরচটি রাখা যায় সেজন্য তিনি চেষ্টা করছেন। বর্তমান অবস্থা আমি যে দেখছি এই যে 1,60,000 এটা কিন্তু আপনারা এই 1,60,000-কে এস্টাবলিশ করেছেন। না ওটাই তো বলছি, 1,60,000 কেমনে এসছে কোত্থেকে এসছে এটা আপনারা একটু দিয়ে দেখেন। বাট 1,60,000 কিন্তু ওয়ার্কারদের উপরে আসার কথা ছিল না। বাট অন্যায় যদি অতীতে হয়ে থাকে আমি তো ওটাকে কন্টিনিউ করতে রাজি না। তো আমি কিন্তু 1,60,000-এর ফিগার দেখতেছি না, আমি 1,60,000-এর অনেক নিচে দেখতেছি। এটা হলো আমার হিসাব। আমি আমার কর্মী ভাইদেরকে বিশেষ করে টার্গেট করে কথা বলবো। যখন শুনি কে 2 লাখ 3 লাখ 4 লাখ বিভিন্ন মানুষের পেমেন্ট অলরেডি করা আরম্ভ করে দিয়েছে, আমার কিন্তু আসলে দুঃখ লাগে। বিকজ আমি এখানে চেষ্টা করতেছি যে কর্মীদের এই যে 2 লাখ 3 লাখ 4 লাখ যে বাঁচে, এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে বসে আছি। তাই আমি অনুরোধ করব সবাইকে, এখনও কিন্তু সময় আসে নাই। যখন টাকা দেওয়ার সময় আসবে, কত টাকা দিতে হবে আর কোথায় দিতে হবে এটাও কিন্তু আমরা নির্ধারণ করে আপনাদেরকে জানাবো। ইভেন জানুয়ারির মধ্যে তুমি রেডি হলেও যেতে পারবে না, বিকজ ওরা করোনা দিয়ে এমন টাইট করে বন্ধ করে রাখছে, ঢোকার কোনো পথ নেই। যদিও এই অভিবাসন ব্যয় নিয়ে আমাদের কর্মীদের মধ্যে দেখেছি নানা রকম প্রতিক্রিয়া, অনেকেই মানতেই চান না যে কম খরচে যাওয়া যাবে বা যেতে চান। তারা আসলে অনেকেই আছেন বা কেউ আছেন 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। তাদেরকে বলবো যে মালয়েশিয়াতে বেতন কত হবে সেটি আপনার একটু খেয়াল রাখবেন। ধরেন যদি 1200 বেতন হয়, 1200 রিঙ্গিত, 24-25 হাজার টাকা আপনার বেতন হবে সেখানে, কিন্তু সেই বেতনে আপনি কত খরচ করবেন 3 বছরের জন্য হিসাব করবেন। আপনার টাকা উঠতে হবে, এরপর আপনার সেখানে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য সঞ্চয় থাকতে হবে। এটি চিন্তা করে আপনি খরচ করবেন। যে সরকার নির্ধারিত যে ব্যয় থাকবে সেটি আপনারা মেনে চলবেন এবং এর বেশি আপনারা দেবেন না। এবং আপাতত কারোর সাথেই লেনদেন করবেন না, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রী বারবারই কিন্তু জানিয়েছেন আমাদেরকে এবং আপনাদের প্রতিও সেই আহ্বানটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো কিছু চূড়ান্ত হয়নি, আপনাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। দয়া করে অপেক্ষা করবেন, প্রবাস তথ্য কেন্দ্রের সাথে থাকবেন। যখনই যে আপডেটটুকু আসবে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে রিক্রুটিং এজেন্সি মালিক বন্ধুরা, বাংলাদেশে আমরা জানি যে প্রায় 1800-এর মতো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়েছে এখন পর্যন্ত। সেখানে 1300-1400-এর মতো লাইসেন্স আছে যেগুলো সক্রিয়।
এরই মধ্যে মালয়েশিয়া থেকে একটি সংবাদ আমরা দেখেছি যে 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আরও 250টি মোট 275টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে এমন একটি চিন্তা করছে মালয়েশিয়া। আমাদের যে এমওইউ বা সমঝোতা স্মারক সই আছে সেখানেও কিন্তু উল্লেখ ছিল যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির তালিকায় মালয়েশিয়ার কাছে থাকবে, সেখান থেকে মালয়েশিয়ার নিয়োগদাতারা যেটি বাছাই করবে বা মালয়েশিয়া সরকার সেখানে স্বচ্ছতার ভিত্তিতে সেটি চূড়ান্ত করবে এবং এরপরে তারা তাদের মাধ্যমেই কর্মী পাঠাতে পারবেন। এবং সেখানে যদি এই বিষয়টি সত্যিই হয়, যদি 25টি বা 250টি এজেন্সি কর্মী পাঠায়, তাহলে বাকিদের অবস্থা কি হবে? এটি নিয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার খুব জোরালো প্রশ্ন ছিল যে এই 25টি বা 250টির বাইরে যারা, তারা আসলে কীভাবে কর্মী পাঠাবেন। উনি বলেছেন যদি কারো সেখানে মার্কেটিং থাকে, ব্যবসায়ীরা যদি সে দেশের ব্যবসায়ীরা যদি কাউকে ভিসা দেয়, ডিমান্ড দেয়, তাহলে তিনি পাঠাতে পারবেন। এই বিষয়ে যেই সহযোগিতা করার দরকার তিনি সেটি করবেন এবং সেখানে অ্যাটাস্টেশন বা অ্যাপ্রুভাল দেওয়া বা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া, এটি দেওয়া হবে কিনা উনি বলেছেন হ্যাঁ, মালয়েশিয়ার ব্যবসায়ীরা, নিয়োগদাতারা যদি কাউকে ডিমান্ড দেয় বা ভিসা দেয় তিনি পাঠাতে পারবেন। কারণ দুটি পদ্ধতি এখানে অনুসরণ করা যাবে। একটি হচ্ছে যে নিয়োগদাতারা ইচ্ছা করলে সরাসরি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে কাজ দিতে পারবে, আরেকটি হচ্ছে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমেও কাজ আনতে পারবে। অর্থাৎ মালয়েশিয়ার নিয়োগদাতা, মাঝখানে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি, এরপরে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, এই দুটি মাধ্যমেই কাজ আনা যাবে। এবং এই যদি 25টি এবং 250টির বিষয়টি সত্যিও হয়, তারপরে অন্যরাও কাজ করতে পারবেন বা কর্মী পাঠাতে পারবেন। আপনারা 25টার 50টা বলছেন, এমওইউতে যেটা আছে, যারা কর্মী নেবে এমপ্লয়ার্স, ওরা কিন্তু ডাইরেক্টলিও নিতে পারে আর ওরা থ্রু মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্সি থ্রু দিয়েও নিতে পারে। এটা কিন্তু ক্লিয়ার কাট লেখা আছে। বাংলাদেশে কোনো রিক্রুটিং এজেন্সি, স্যার আমার একটা রিক্রুটিং এজেন্সি মালিক, আমি 1000 ডিমান্ড একটা কোম্পানি থেকে নিলাম, আমার ওই 1000 ডিমান্ডে আপনার দূতাবাস বা আপনার লেবার উইং কি অ্যাটাস্টেশন দেবে কিনা? আপনার এখান থেকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেবে, যদি অঠিক থাকে, হ্যাঁ, যদি কোনো ভুয়া কোম্পানির এগেনস্টে যদি ডিমান্ড একটা নিয়ে আসো, ওটা দেবে না। পয়েন্টটা বুঝছো না? ইট হ্যাজ টু বি লিগাল অ্যান্ড ইট হ্যাজ টু বি অ্যাজ পার দ্য রুলস। ইউ সি, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি কিন্তু কোনো সিন্ডিকেট প্রমোট করতেছি না। আমার কথা হলো দ্যাট আমার কাছে যদি আমার হাই কমিশন থেকে অ্যাটেস্টেড হয়ে যদি ডিমান্ড আসে, হ্যাঁ, এটা কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। আইসেটকে এমপ্লয়ার ডাইরেক্টলিও প্লেস করতে পারে অর্ডার উইথ দ্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট অর থ্রু আ মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট, মানে দুই অপশন খোলা আছে। তো এখন ওনারা যদি মনে করে ডাইরেক্টলি প্লেস করবে, অবভিয়াসলি কোনো না কোনো একটা রিক্রুটিং এজেন্টের কাছেই তো প্লেস করবে। তো ইট উইল অ্যাকর্ডিংলি গো ইন টু দি, ওই যাকে বলে গিয়ে অ্যাটেস্টেশনের জন্য আমাদের যে হাই কমিশনের কাছে আছে। তো এটা কোন রুটে যাবে, কিভাবে যাবে, ওটা এখনও ফাইনাল করা হয়নি, বাট ওটার একটা সিস্টেম হয়ে যাবে। সো ইট ওয়ন্ট বি এ প্রবলেম। আমরা যা কিছু কথা বলছি ওই পর্যায়ে কিন্তু এখনও কথা যায় নাই, আমরা কিন্তু এখনও বাতাসি কথা বলছি, যায় না ইন দ্য সেন্স টিল উই স্টার্ট ডিসকাসিং দি প্রসেস, এইসব প্রবলেম, এই ডিসকাশনসগুলি কিন্তু অল ইউজলেস। আমার মনে হয় মালয়েশিয়া সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। জানুয়ারিতে কর্মী যাওয়ার যেই আশা করা হচ্ছিল সেটিও হয়তো নাও হতে পারে। মাননীয় মন্ত্রী যেটি বলেছেন, মালয়েশিয়া অংশে তাদের উপর নির্ভর করছে, তাদের করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটির উপর নির্ভর করছে কবে কর্মী যাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে। তো এই জন্য আপনারা দয়া করে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউ লেনদেন করবেন না। প্রথম কথা হচ্ছে বিএমইটি ডাটা ব্যাংকে নিবন্ধন করতে হবে, সেটির জন্য একটি ঘোষণা আসবে। কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কাজ করতে পারবে বা কাজ করবে, কর্মী পাঠাতে পারবে, কাদের ডিমান্ড লেটার আসছে, কাদের মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব ধারাবাহিকভাবে। প্রবাস তথ্য কেন্দ্র নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনাদেরকে দিতে কখনো ভুল করবে না, সেটি আপনারা থাকবেন। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। আর প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ যেটি আছে, বাংলায় প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ, সেখানেও আপনারা লাইক দিয়ে যুক্ত থাকবেন, কারণ সেখানেও কিন্তু যখন ভিডিও করে যে তথ্যগুলো দেওয়া যায় না সেগুলো সেখানে লিখিতভাবে দেওয়া থাকে। আপনারা যারা মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের খবরাখবর, তথ্য এবং প্রবাস খাত সম্পর্কে আপডেট তথ্যগুলো জানতে চান, আপডেট থাকতে চান, সচেতনভাবে বিদেশে যেতে চান, বৈধভাবে, বৈধ উপায়ে বিস্তারিত তথ্য পরামর্শ, আপনারা প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে গেলে সেখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অনুযায়ী বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আপনারা সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। অথবা ভিডিওতে ক্লিক করলে সেখানে নিচে সব ভিডিওগুলো, আপডেট সকল ভিডিওগুলো, তথ্যগুলো সেখানে আছে, আপনারা দেখে নিতে পারবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র।